হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইংলিশ স্টাডি চ্যানেল। আমি মধু আরও একবার চলে এসেছি তোমাদের কাছে। সো হাউ আর ইউ? আই এম ফাইন। টুডে আই উইল ডিসকাস উইথ ইউ দ্য কমন এরার্স অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন বসাবার সময় আমরা যে যে সাধারণ ভুলগুলো করে থাকি সেটার ওপরই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা তো জানোই প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের অন্তর্গত একটা খুবই ইম্পর্টেন্ট অংশ, কিন্তু সব প্রিপোজিশন কিন্তু সব সেন্টেন্সে বসে না। প্রিপোজিশন বসানোরও কিছু কিছু রুলস থাকে, আবার সেই রুলসও অনেক সময় ব্যতিক্রমী হয়ে ওঠে। তাই কোন প্রিপোজিশন কোন সেন্টেন্সে বসালে সঠিক হবে সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সো লেটস স্টার্ট। আজ আমি কতগুলো এক্সাম্পলসের থ্রু তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখো আমি হেডিং দিয়েছি, যেটা আমি টপিকটা বললাম, কমন এরর্স অফ প্রিপোজিশন। প্রিপোজিশন সংক্রান্ত যে সমস্ত সাধারণ ভুল। প্রথমেই আমি যে সেন্টেন্সটা নিয়েছি সেটা হচ্ছে তার দারুণ ক্ষতি হয়েছে। তার দারুণ ক্ষতি হয়েছে। আমরা ট্রান্সলেটের ওপর আজকে আমাদের টপিক কিন্তু নয়, টপিক হচ্ছে প্রিপোজিশনের ওপর। তাহলে চলো সরাসরি আমরা দেখে নিই। তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা যখন এটাকে ট্রান্সলেট করব তখন আমরা লিখব হি হ্যাজ সাফার্ড এ সিভিয়ার লস। হি হ্যাজ সাফার্ড এ সিভিয়ার লস। কিন্তু তোমরা শুনে থাকবে যে সাফার্ডের পর কি হয় না, সাফার্ডের পর ফ্রম বসে। আমরা বলি না সাফারিং ফ্রম ফিভার, কিন্তু যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সব জায়গাতে কিন্তু সাফারের পর ফ্রম বসে না। যেমন এটা একটা ব্যতিক্রমী সেন্টেন্স। এখানে কি না, তার দারুণ ক্ষতি হয়েছে, সে একটা ক্ষতি ভোগ করেছে, কিন্তু এটা কোনো অসুখ ভোগ করা নয় যে আমরা সাফারের পর ফ্রম বসাবো। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু সাফারের পর ফ্রম নেই। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাতে এভাবে বসাতাম যে হি হ্যাজ সাফার্ড ফ্রম এ সিভিয়ার লস, তাহলে কিন্তু সেটা ভুল হতো। কমন এরর, একটা সাধারণ ভুল, কিন্তু ভুল। তাহলে তোমরা বুঝতে পারলে যে সাফার থাকলে কিন্তু সব জায়গায় ফ্রম বসে না, সেটা সেন্টেন্স টু সেন্টেন্স ভ্যারি করে। সেকেন্ড এক্সাম্পল দেখো, কার্ডে ঠিকানা লেখা আছে। কার্ডে ঠিকানা লেখা আছে। এবার এই যে ওয়ার্ডটা কার্ড এ, এখানে একটা এ কথা আসছে। এই এ কথাটার জন্য আমরা নর্মালি ইন প্রিপোজিশন বসাই, ইন প্রিপোজিশন বসাই। কিন্তু যখন আমরা এখানে ইংলিশটা লিখব, আমরা লিখব দ্য অ্যাড্রেস ইজ অন দ্য কার্ড। দ্য অ্যাড্রেস ইজ অন দ্য কার্ড, কারণ কার্ডের ওপরে অ্যাড্রেস লেখা থাকে। এখানে কার্ড ডে বলা হচ্ছে, কিন্তু সেটা কার্ডের ওপরে। ঠিক আছে, তাই এখানে আমরা কিন্তু অন প্রিপোজিশন বসাবো, ইন বসাবো না। তাহলে এখানে যদি আমরা ইন বসাই তাহলে কিন্তু সেটা একটা কমন এরর হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকমই আরো কিছু এক্সাম্পলস আছে, চলো দেখে নেওয়া যাক। চলো আমরা আমাদের নেক্সট এক্সাম্পলস গুলো দেখে নিই। তাহলে নেক্সট কি আছে, সীতার সাথে রামের বিয়ে হয়েছিল। সীতার সাথে রামের বিয়ে হয়েছিল। সাথে এই বাংলাটা থাকলে আমরা কি বসাই, উইথ। কিন্তু ইংলিশে ট্রান্সলেশন করার সময় আমরা কিন্তু লিখব রাম ওয়াজ ম্যারিড টু সীতা। ম্যারিড টু, আমরা কিন্তু এখানে উইথ বসাবো না, কারণ সীতা হচ্ছে একজন পার্সন এবং একজন পার্সনের সাথে একজন পার্সনের বিবাহ হচ্ছে, তাই এখানে ম্যারিড টু, ম্যারিড উইথ কিন্তু হবে না। নেক্সট হচ্ছে তার গালের ওপর দিয়ে অশ্রু গড়াতে লাগলো। তার গালের ওপর দিয়ে অশ্রু গড়াতে লাগলো। এই ওপর ওয়ার্ডটা যখন আমরা পাবো তখন আমরা ভাববো অন। অন হয়তো আমরা ভাববো যে লিখতে হবে, কিন্তু না, অন কিন্তু এক্ষেত্রে হবে না। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে টিয়ার্স রোলড ডাউন হার চিকস। কারণ জল সবসময় গালের ওপর দিয়ে হলেও গাল বেয়ে নামে। জল কিন্তু চোখের জল গাল বেয়ে নামে, গাল হয়ে নামে, তার জন্য রোলড ডাউন। তাহলে আমরা এখানে অন প্রিপোজিশনের পরিবর্তে কি বসাচ্ছি, ডাউন। এটা কিন্তু সঠিক। তাহলে এই ধরনের কমন মিস্টেকস গুলো কিন্তু আমরা করে থাকি। আরো কিছু এক্সাম্পলস আছে, চলো দেখে নেওয়া যাক। সো
আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ সুন্দর মুখের সাথে ফুলের তুলনা করা হয়। সুন্দর মুখের সাথে ফুলের তুলনা করা হয়। এটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করছি, এ বিউটিফুল ফেস ইজ কম্পেয়ার্ড টু এ ফ্লাওয়ার। কম্পেয়ার্ড টু এ ফ্লাওয়ার। এখানে কিন্তু সুন্দর মুখের সাথে আছে, এখানেও কিন্তু উইথ হচ্ছে না, এখানে টু হচ্ছে। কেন না, একটা ফুলের সাথে তুলনা করা হচ্ছে। এ বিউটিফুল ফেস ইজ কম্পেয়ার্ড টু এ ফ্লাওয়ার। তাহলে এখানে তুলনা বোঝাতে আমরা টু প্রিপোজিশনটা ইউজ করছি। নেক্সট দেখো, আমি একটি রেডিও সেটের জন্য অর্ডার দিয়েছি। সেটের জন্য, তাহলে তো হিসাব মতো ফর হওয়া উচিত, কিন্তু সবসময়তে যে একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে হবে তার কোনো মানে নেই। বাংলাতে যে যে ওয়ার্ড আছে ইংলিশেও যে সেই ওয়ার্ডগুলোই ট্রান্সলেট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তাই আমরা সিম্পলি এই জন্য ওয়ার্ডটাকে কিন্তু অ্যাভয়েড করে যাব। তাহলে আমরা কি লিখবো না, আই হ্যাভ অর্ডার্ড এ রেডিও সেট। তোমরা লক্ষ্য করবে এখানে কিন্তু কোনো প্রিপোজিশন আমরা ইউজ করছি না। আমরা বলছি না যে আই হ্যাভ অর্ডার্ড ফর এ রেডিও সেট, আমরা ফর কিন্তু ইউজ করছি না। তাহলে আই হ্যাভ অর্ডার্ড এ রেডিও সেট, তার মানে আমরা ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং ট্রান্সলেট কিন্তু এখানে করছি না। চলো আরো কিছু এক্সাম্পলস এর থ্রু বোঝা যাক। সো আওয়ার নেক্সট এক্সাম্পল ইজ তার দৃষ্টান্ত থেকে আমাদের উপকার হলো। তার দৃষ্টান্ত থেকে আমাদের উপকার হলো। এই থেকে ওয়ার্ডটার জন্য নর্মালি আমরা ফ্রম প্রিপোজিশনটা ইউজ করি, বাট আমরা এখানে কি ইউজ করব, উই ওয়্যার প্রফিটেড বাই হিজ এক্সাম্পল। তার দৃষ্টান্তের দ্বারা আমাদের উপকার হলো। বললাম না সবসময় ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং হয় না, কিছুটা ধরে নিতে হয়, মানে কোন ওয়ার্ডটা ইউজ করলে প্রপার বোঝা যাবে সেভাবে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য উই আর প্রফিটেড বাই হিজ এক্সাম্পল। তার দৃষ্টান্তের দ্বারা আমরা লাভবান হলাম। নেক্সট হচ্ছে বেলা 5টার মধ্যে তোমার আসা চাই। বেলা 5টার মধ্যে তোমার আসা চাই। মধ্যে এই ওয়ার্ডটার জন্য আমরা নর্মালি উইদিন প্রিপোজিশনটা ইউজ করি, বাট এখানে আমরা করব ইউ মাস্ট কাম বাই 5। ইউ মাস্ট কাম বাই 5, এখানে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করব। আরো দুটো এক্সাম্পল আছে, দুটো এক্সাম্পলস এর থ্রু চলো আমরা বুঝে নিই। সো পরেরটা দেখে নাও, আমরা গাছের ছায়ায় বসেছিলাম। এটার ইংলিশ কি হবে, উই স্যাট ইন দ্য শেড অফ এ ট্রি। ইন, এখানে আমরা ইন প্রিপোজিশন ইউজ করছি। আমরা কিন্তু বলছি না যে উই স্যাট আন্ডার দ্য ট্রি, গাছের তলায় বা ছায়ায় বসেছিলাম। আমরা কিন্তু এখানে ছাওয়া কথাটার জন্য সেটটা কিন্তু ইউজ করছি, তার জন্য এখানে আমরা ইন প্রিপোজিশন ইউজ করছি। নেক্সট হচ্ছে সে মাটি থেকে উঠলো। সে মাটি থেকে উঠলো, তাহলে কি হচ্ছে, হি রোজ ফ্রম দ্য গ্রাউন্ড। এখানে আমরা ফ্রম প্রিপোজিশন ইউজ করছি। কোনো জায়গা থেকে ওঠা, আমরা কি বলি যখন বলে উঠে দাঁড়াও, তখন আমরা বলি স্ট্যান্ড আপ। তাহলে আমরা কি বলতাম নর্মালি হলে যে রোজ আপ, হয়তো আপ প্রিপোজিশনটা ইউজ হবে, বাট না, এখানে কি মাটি থেকে, তাহলে হি রোজ ফ্রম দ্য গ্রাউন্ড। মাটি থেকে উঠলো, হি রোজ ফ্রম দ্য গ্রাউন্ড। আজকে আমার ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। আমার এই ভিডিওটাতে আমি নিশ্চিত যে তোমাদের প্রিপোজিশন সম্পর্কে কিছুটা হলেও ডাউট ক্লিয়ার হবে। এরপর হয়তো তোমরা বলবে যে এ তো সেন্টেন্স টু সেন্টেন্স প্রিপোজিশন ভ্যারি করছে, তাহলে পরীক্ষার সময় আমরা বুঝবো কি করে যে কোন প্রিপোজিশনে, মানে কোন ওয়ার্ডের পর কি প্রিপোজিশন বসবে বা কোন সেন্টেন্সে কোন প্রিপোজিশন বসালে সেটা সঠিক হবে। দেখো তার জন্য কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। গ্রামার বইয়েতে বা বিভিন্ন বইয়েতে তোমরা দেখতে পাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর একটা কথা যেটা মাথায় রাখতে হবে, কিছু কিছু প্রিপোজিশন থাকে যেগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, মানে একটা নির্দিষ্ট ওয়ার্ডের পর বা হ্যাঁ তারপরেই কিন্তু সেই নির্দিষ্ট প্রিপোজিশনই বসে। যেমন প্রাউড অফ, সাফার ফ্রম বললাম কিন্তু ব্যতিক্রম তো আমি দেখিয়েছি, প্রাউড অফ, এরকম কিছু কিছু ফিক্সড প্রিপোজিশন কিন্তু আছে। তো তার একটা লিস্ট কিন্তু দেওয়া থাকে গ্রামার বইয়ে,
তোমরা একটু খুঁজে দেখে নেবে এবং সেখানে তোমরা পড়লে তোমরা সেখান থেকে অনেকটাই ধারণা পাবে। এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তোমরা যদি প্রপারলি প্র্যাকটিস করো, এই জিনিসটার ওপর একটু বেশি করে সময় দাও, তাহলে কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রিপোজিশন আটকাবে না। আর এই কমন এরর ইন প্রিপোজিশন এগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু খুব পড়ে, বা বিভিন্ন ধরনের বৃত্তি পরীক্ষা বা তোমাদের নর্মাল বোর্ডের এক্সামের ক্ষেত্রে তো থাকেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে তোমাদেরকে কিন্তু যেটা করতে হবে, প্রিপোজিশনটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের যদি মনে হয় যে প্রিপোজিশনের ওপর একটা ক্লাস বা একটা ভিডিও তোমরা চাও, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিও। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। থ্যাংক ইউ, বাই বাই।